হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, একটু বেলা থেকেই শুরু করলাম। বেলা বলতে খুব বেশি বেলা হয়নি, এখন 7টা বাজে। আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে বড় ছেলে বললো আমি আজকে ভাত খেয়ে স্কুলে যাব না, আমি রুটি খেয়ে যাব, আমাকে রুটিই বানিয়ে দেবে। তাই আর কি, যে আটাটা মাখতে বসেছি, ওকে রুটি বানিয়ে দেবো। আর বড় ছেলে কিন্তু শুয়ে শুয়েই হুকুম করছে যে আমাকে রুটি বানিয়ে দাও, কিন্তু ঘুম থেকে এখনো ওঠেনি। ও ঠিক 8:30টার দিকে ঘুম থেকে ওঠে। 9টার সময় বাড়ি থেকে বার হতে হয়, যেহেতু ও একা একা যায় স্কুলে। ওর বাবা তো ওই রোড অবধি দিয়ে আসে, ওখান থেকে অটো বা টোটো বা বাস যাই পাক, ও একা একাই চলে যায়। এখন বড় হয়ে গেছে ছেলে আমার, আগে তো ওর বাবাই দিয়ে আসতো, আমি দিয়ে আসতাম। তো যাই হোক, তো বড় ছেলে 8:30টার সময় ঘুম থেকে উঠবে, উঠে 10 মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যাবে। বইয়ের ব্যাগটাও কিন্তু গুছিয়ে রাখে না, ওটা কিন্তু সকালবেলা গুছায়। বইয়ের ব্যাগটা গুছোবে, তারপরে চান করবে, ড্রেস পরবে, খাবে। খেতে কিন্তু অনেক সময় লাগে, মানে ঠিক 9টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর ভাত যদি রান্না করে দিই তাহলে একটু দেরি হয়ে যায়, 9টা 10 বাজিয়ে ফেলে। সেদিনকে খুব হুটোপাটা লেগে যায় যেদিনকে ভাত রান্না করি, কারণ ভাত খেতে ওর একদমই ভালো লাগে না। যদি বলি আমি খাইয়ে দিই তাহলেও খাবে না। আবার আমার সত্যি করে সকালবেলাটা সময় হয় না, গুবলু সোনাকে ঘুম থেকে তোলাবো নাকি ওকে খাওয়াবো। আবার খাওয়াতে গেলে মুখে নিয়ে বসে থাকবে। অত বড় ছেলে হয়ে গেছে ঠিকই, কিন্তু তাড়াতাড়ি খাওয়া শিখলো না। ছোটটা আমার তাও তাড়াতাড়ি খেয়ে নেয়, কিন্তু বড়টা একদম মুখে নিয়ে বসে থাকে। এত বড় ছেলে মুখে, ছোটবেলার থেকেই ওকে খাওয়াতেই আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যেত। বিরক্তও লেগে যেত ছোটবেলায়, জানো তো, এত দেরি করে খেত। সেই ঘুরে 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 ফোন দেখে দেখে খাওয়া। তা এত বছর ধরে বড় ছেলের খাওয়াটা আমি ঠিক করতে পারলাম না, কোনোভাবেই ওর খাওয়াটার পরিবর্তন আমি করাতে পারলাম না। খেতে একদমই ভালোবাসে না, যত ভালো রান্নাই করে দাও না কেন, মনের মতো রান্না করে দিলেও ও খাবারটা ঠিক গুছিয়ে খায় না। তো যাই হোক, তারপর ওর খাবার দাবার রেডি করে দিলাম, ও স্কুলে চলে গেল। আর আমি এই যে গুবলু সোনাকে দৌড়ালাম। এবার গুবলু সোনাকে খাওয়াবো দাওয়াবো, তারপর আমি চা খাবো, খেয়ে নিচে যাব রান্না করতে। আর তোমাদের বলেছিলাম যে গুবলু সোনাকে ক্যামেরায় আনবো না, দেখাবো না, তবুও দেখাচ্ছি। জানি না আমার কি হবে চ্যানেলে। তো কি বলতো, সারাক্ষণ ওকে নিয়েই আমার সংসার, সব সময় আমার কাছে ও থাকে। এবার ওকে আমি ক্যামেরাতে যদি না নিয়ে আসি কেমন যেন একটা লাগে, ভালো লাগে না আমার। তবে খুব বেশি ওকে দেখানো যাবে না, খুব বেশি দেখাবো না, অল্প একটু একটু দেখতে পাবে। আর বাচ্চাদের দেখানো বারণ আছে, কেন বারণ আছে সেটা আমি জানি না, তবে বাচ্চাদের অন ক্যামেরার সামনে বকা যায় না, মারা তো যায়ই না, একদমই বকা যায় না। যতই অন্যায় করুক না কেন বাচ্চাদেরকে বুঝিয়ে বলতে হবে, মানে ক্যামেরার সামনে অন ক্যামেরায় কখনো বকাঝকাও যাবে না। আবার অনেক সময় কি হয় জানো তো, বাচ্চাদের বেশি দেখালে ভিডিওতে কমেন্টে কিন্তু ইউটিউব থেকে অফ করে দেয়। ওটা যতই আমি অন করি না কেন বারবার কিন্তু ইউটিউব অফ করে দেবে। এটা আমি দেখেছি, আমার অনেক ভিডিওতে আছে যে কমেন্ট তোমরা করতে পারোনি, কমেন্ট অফ করা ছিল। ওটা কিন্তু আমি নিজে থেকে করিনি, ওটা ইউটিউব থেকেই করে। আমি বারবার অন করে দিলেও কিন্তু ওরা বারবার অফ করে দেয়, কোনো কারণ আছে, তো তার জন্য কমেন্টটা অফ করে দেয়। তো যাই হোক, তারপর গুবলু সোনাকে খাওয়ালাম, আমিও খেলাম। বড় ছেলের জন্য 2টো রুটি করে দিয়েছিলাম, ও খেয়ে গেল। আর আমরা পরোটা করলাম, আমি পরোটা দিয়ে চা খেতে ভালোবাসি, পরোটা আমার বড় ছেলে খুব একটা পছন্দ করে না। চাটা খেয়ে তারপরে নিচে এলাম, দিয়ে যে ভাতটা বসিয়ে দিলাম। আর এইগুলো কি বলতো, ছোট্ট ছোট্ট, এগুলো হচ্ছে ওই সেই ছাদে সেই সর্ষের সাথে ছিল না হ্যাটকা, ওই হ্যাটকাগুলোর খোলা। এগুলো হ্যাটকাগুলো আমার বড়মশাই পিটিয়েছে, ডাল নাকি বলে, ডাল খায় নাকি, তো ওগুলো কেমন হয়ে গেছে বলে ওগুলো ফেলে দিয়েছে, খোলাগুলো নিয়েছে। খোলাগুলো কি দারুণ চলছে, উনুনের মুখের কাছে দিয়ে দিলে না বেশ পটপট করে আওয়াজ হচ্ছে সর্ষের কাঠির মতন, আর বেশ গম গম করে আঁচটা রয়েছে ভেতরে, বেশ আঁচ দেওয়ার মতন জ্বলছে, খুব ভালো, বেশ জ্বালানিটা খুব ভালো হচ্ছে। কিন্তু এইসব জাল দিলে কি হয় বলো তো, উনুনটা না ভর্তি হয়ে যায় ছাই একদম। ওই যে সর্ষে কাঠি, আমাদের তো সেই চাষের সর্ষে কাঠি তো বাড়িতেই নিয়ে আসে, সর্ষের কাঠি দিয়ে আমরা জাল দিই। সর্ষের কাঠি জাল দিলেও কিন্তু উনুনের ভেতরে প্রচুর ছাই হয়ে যায়, একদম এত ছাই হয়ে যাবে যেগুলো হাতা দিয়ে বার করে আবার জাল দিতে হবে। আর ওই ছাই দিয়ে আবার বাসন মাজলে দারুণ পরিষ্কার হয়। সর্ষেগুলো সব থাকে না, ফলগুলো সব ওর ভেতরে, সর্ষের কাঠির ভেতর 2-1টা থাকে, সেগুলো পুড়ে যায়, পুড়ে গিয়ে ছাইটা এত পাউডারের মতন মিহি হয়ে যায় না। আর ওই ছাইটা দিয়ে বাসন মাজলে সার্ফ বা খোল কিচ্ছু লাগে না, এত পরিষ্কার হয়। আর এই যে সেই গাছের এঁচোড়টা অনেকটাই বড়, কালকে না পরশুদিন নিয়ে এসেছিল এঁচোড়টা, তো
তো কালকে তো রান্না করিনি, আর আজকে রান্না করব। আজকে দেখো, তাও শুকিয়ে গেলে কি হবে, প্রচণ্ড আঠাটা ভালো করে বার করে নিলাম। তবে আজকে এঁচোড়ের দম করব না, এঁচোড়ের ঝাল করব। এঁচোড়ের ঝাল খেতে আমার খুব ভালো লাগে। তবে এঁচোড়ের যে মানে পাকা হয়ে যায় না, বীজ হয়ে যায় যে এঁচোড়টা, পাকা না মানে একটু বড় এঁচোড় হলে খুব ভালো লাগে খেতে ওইটার ঝালটা। এটা তো ছোট এঁচোড়, খুব একটা বীজ হয়নি বললেই চলে, খুবই ছোট। এঁচোড়টা খুব জিরি করে কেটে নিয়ে একটু সেদ্ধ করে বেশ একটু মিষ্টি দিয়ে আদা জিরে বাটা দিয়ে করলে খুব ভালো লাগে। এই যে দেখো, ছোট্ট করে কেটে নিয়েছি। একটু আদা জিরে বাটা দিয়ে একটু বেশ মিষ্টি করে রান্না করতে হবে, ভালো লাগে খেতে। আলু দিলেও হয়, আমি আলু দিই না, শুধুই করি। আমার তো এঁচোড়ের দমের থেকে এরকম এঁচোড়ের ঝাল খেতে ভাল লাগে, কিন্তু এটা খেতে কেমন লাগবে জানি না। ছোট এঁচোড়ের কখনো করিনি, একটু বীজওয়ালা এঁচোড়ের বেশি ভালো লাগে খেতে, ওই রকমই করেছি। আর গাছের এঁচোড় প্রায় 3-4 বার খাওয়া হয়ে গেল। এঁচোড়ের দম তো প্রায় খাওয়া হলো, এঁচোড় চিংড়ি তারপরে মাংস দিয়ে এঁচোড় 3-4 বার খাওয়া হয়ে গেল, তাই জন্য ভালো লাগছে না আর ওইগুলো খেতে, মানে এঁচোড়ের দম আর কি। তো যাই হোক, তারপর এঁচোড়টা কেটে নিলাম, ভাত হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর কালকের একটু বেশি আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধটা তো কালকে বেড়ে গেছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে কি করব, একটু পেঁয়াজ লঙ্কা ভেজে একটু মেখে নিলাম, জলখাবারে খাওয়া হয়ে যাবে। কিন্তু ওই মানে বাসি আলু ভাতটা না, মানে কাঁচা তেল দিয়ে খাওয়া যায় না, কেমন শক্ত গোটা হয়ে যায়। আবার একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে কড়াইয়ে নেড়ে নিলে আবার কি সুন্দর বালি হয়ে যায়, খেতেও ভাল লাগে। তারপরে ওই যে এঁচোড়টা সিদ্ধ করতে দিয়েছিলাম, দিয়ে গুবলু সোনাকে খাইয়ে দিলাম জলখাবারের ভাতটা। এসে দেখছি এঁচোড়টা বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এঁচোড়টা আবার আমার বড় মশাই খায় না, এমনি যদি মাংস টাংস দিয়ে করলে 2-1টা খায়, কিন্তু এই ঝালটা একদম খায় না, একমাত্র আমি, জেঠু আর মা খায়। আর বাবা তো এঁচোড় খাই না একদম। তবে মনে হচ্ছে এঁচোড়টা প্রেসার কুকারে দিলে আর একটু ভালো নরম হতো, মানে একটু নরম হয়ে গেলে না, গলে গেলে বেশ ভালো লাগে খেতে। হয়েছে সেদ্ধ, খুব ভালো হয়নি, মানে কড়াই দিলে যেমন হয় সেরকম, প্রেসার কুকারে তো এঁচোড়টা দিলে ভালো নরম হয় না। তো তারপরে এই যে 2-4টে আম ছিল, আমগুলো একটু ভেজে আলাদা করে সিদ্ধ করে নেব। টক, ওই যে আমের আলাদা টক করে রেখে দিই, নুন টক যেটা বলে, মানে চিনি দেওয়া থাকবে না, পুরো নুন টক। ওটা আবার ডাল তো করি আলাদা, ডালের মধ্যে মিশিয়ে খায় সবাই। আর এই আমটা আমাদের গাছেরই আম, এখনো অব্দি আম ঝরে যাচ্ছে। ওই যে ঝড় হলো, ঝড়েতে প্রচুর আম পড়েছে, এক ব্যাগ আম কুড়িয়ে রেখে দিয়েছে আমার শাশুড়ি মা। আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কারণ বাইরে থাকলে না কেমন শুকিয়ে যায় আর লাল হয়ে যায়, ওটা আবার ডালের মধ্যে দিলে খেতে ভালো লাগে না, কেমন মিষ্টি লাগে। তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজটা ফাঁকাই আছে, বেশি করে আমগুলো সব ভেতরে রেখে দিয়েছি, যতদিন পারবো টক ডাল খাবো। মুসুর ডাল একটু করলাম ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, বাবার আর গুবলু সোনার জন্য একটু আলাদা করে তুলে রাখলাম, দিয়ে আমটা ডালের মধ্যে দিয়ে দিলাম। একটু ডালের মধ্যে মিশিয়ে দিলে আবার একটু খেতে ভালো লাগে ডালটা। আর যখন ডাল মানে তৈরি করে নিয়ে আলাদাভাবে মিশিয়ে খায় না, তখন খুব একটা বেশি ভালো লাগে না। আজ একটু মিশিয়েই দিলাম একবারে, একটু টক হবে আর ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে। এঁচোড়ের সাথে টক ডাল নাকি খুব ভালো লাগে খেতে, আমার শাশুড়ি মা বলে। আমি খাইনি কখনো, আমার তো টক ডালই ভালো লাগে না, মানে ভালো লাগে আম দিয়ে, ওই চুমুক দিয়ে খায় আর কি, মানে ভাতের সাথে মেখে একদমই খায় না। এঁচোড়ের ঝালটা তারপরে এই যে বসিয়ে দিলাম, ডালটা নামিয়ে দিয়ে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে আর মশলাতে আদা আর জিরে বাটা। আর নামানোর সময় একটু বেশি করে মিষ্টি দিয়ে বেশ শুকনো করে নামাতে হবে একদম। দেখো, আমাকে অনেকে বলে তুমি এতগুলো রান্না করো, গ্যাসে কেন রান্না করো না? দেখো, এত সুন্দর কাঠ দিয়ে উনুনটা জ্বলে, গ্যাসে কি এত সুন্দর জ্বলবে?
এতগুলো করে রান্না করি, যদি গ্যাসে রান্না করি তাহলে কত সময় লাগবে বলো তো। গ্যাসে তো খুব বেশি জ্বালানো যাবে না, মানে লিমিট আছে একটা গ্যাসের। আর উনুনের মধ্যে যত চাইবে তুমি জোরে জাল দিতে পারবে, ভালো কাঠ দিয়ে তারপরে পাটকাঠি দিয়ে কত সুন্দর আর কি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার সত্যি কথা বলতে আমার কষ্ট খুব একটা হয় না, হয় কখন, যখন খুব বেশি গরম পড়ে আর বেলা 1টা অবধি রান্না করতে হয়, তখন আমার খুব কষ্ট হয়। আর কড়াই মাজতেও আমার কোনো কষ্ট হয় না। উনুনে পোড়া কড়াই আমি মাজতে পারি, কিন্তু গ্যাসে পোড়া কড়াই আমি একদম মাজতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। উনুনে মাটি দিয়ে রান্না করি তো, আবার অনেক সময় যখন গ্যাসে রান্না করতাম তখন মাটি দিয়ে গ্যাসে করতাম বলে অনেকে কমেন্ট করতো যে মাটি দিচ্ছ কেন, গ্যাসের মধ্যে রান্না করছো, অথচ মাটি দিয়ে কেন রান্না করছো। কী জন্য যে করতাম সেটা আমি ভালো করেই জানি। গ্যাসের সাইড দিয়ে যখন রান্না করতাম না, তেলগুলো পড়তো, তখন কড়াইয়ের সাইডগুলো মাজা যেত না, বাপ রে বাপ খুব কষ্ট হতো। আমার গ্যাসে একদম ভালো লাগে না রান্না করতে। হ্যাঁ, ভালো লাগে না বলা ভুল, তবে ভালো লাগে রাত্রের দিকটাতে। রাত্রেবেলা আর উনুনের মধ্যে ভালো লাগে না অন্ধকারে, তখন রাত্রেবেলা গ্যাসে করতে ভালো লাগে। তো তারপরে যাই হোক এঁচোড়টা রান্না করলাম, এঁচোড়ের ঝালটা। আর মাছ ছিল, মাছটা কিছুটা ঝাল করলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর কিছুটা এই যে টক করলাম। আজকে কি মন হলো যে মাছের মধ্যে একটু কাঁচা আম দিই। কাঁচা আম, আমাদের গাছের আমটা না হচ্ছে আম্রপালি আম, খুব সুন্দর একটা সেন্ট, মানে এত সুন্দর একটা গন্ধ না আমটাতে, মানে নাকে শুকলেই না মন ভরে যায়। এত টক, টক তো বটেই, কিন্তু গন্ধটাই পুরো আলাদা। আমি বসে বসে ভাবছি মাছের টকটা বানাচ্ছি, আর ভাবছি যে তেঁতুল দিয়ে তো টক করে, তাহলে একটু আম দিয়ে কেমন লাগবে। তাই কি মন হলো 2 ফালি আম কেটে টকের মধ্যে দিয়ে দিলাম। একটু মুখে দিয়ে দেখলাম টকটা কি দারুণ টেস্ট হয়েছে, আমের একটা আলাদা গন্ধ বার হচ্ছে, আর তেঁতুল দিয়েছি, টক হয়েছে, কি সুন্দর গলে গেছে আমটা, খেতে দারুণ লাগবে। মানে নিজের মতন করে একটু নতুন করে করলাম মাছের টকটা, খুব সুন্দর হয়েছে। আর টকটা কিন্তু খুব বেশি পাতলা ঝোলও করিনি, একটু বেশি করে তেঁতুল দিয়েছি আর মাখো মাখো করে করেছি। আর আমটা দিয়েছি তো একটু মাখো মাখো হয়ে গেছে বেশ। ওটা আবার কালকে খেলে ভালো লাগবে, কালকেই খাওয়া হবে, আজ আর কেউ খাবে না। আমার বড় ছেলে দেখলেই হলো, ও মাছের ঝালের থেকে টক খেতে ভালোবাসে, ওকে একটা মাছের ঝাল আর টক দিয়ে দেবো। এসব তো খাবে না, 1 পিস মাছ দিয়ে ভাত খাওয়া হবে না, 2 পিস মাছ দিয়ে দেবো। তো যাই হোক রান্না কমপ্লিট, তারপর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে রান্নাঘর মুছে তারপরে চলে এলাম এই যে কলপারে। আর কলপারটা যেন আমার শাশুড়ি মা কি সুন্দর ওপরে তার দিয়ে একটা বেশ চাদরের মতন করে দিয়ে দিয়েছে, গরমকালে রোদটা লাগবে না। কেমন কষ্ট পেয়েছি বলো তো, রোদে বসে বসে এখানে বাসন ধুতে খুব কষ্ট লাগতো। যাই হোক ওপরে একটা ছাউনি করে দিয়েছে, বেশ কি সুন্দর শান্তি করে ধীরে সুস্থে বাসনগুলো মাজতে পারছি। বাসনটা মেজে ধুয়ে উপরে এসে কুবলু সোনাকে চান করে খাইয়ে দিলাম, দিয়ে তারপর আমি চান করে খেতে বসলাম। আর আজকে বেশি রান্না হয়নি, দেখো এঁচোড়ের ঝাল আর মাছের ঝাল আর মাছের টক আর ডাল। ডাল আমি খাই না, কিন্তু এঁচোড়ের ঝাল দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগছে খেতে। আর যদি একটু পাকা পাকা হতো তাহলে একটু খেতে ভালো হতো, মানে একটু নরম হতো, একটু শক্ত শক্ত লাগছে, তবে খেতে খুব ভালো লাগছে। নিজের চালটা খুব একটা ভালো লাগবে না, খুব ভালো লাগবে না। নিজের ভাতটা খটখটে না, গরম ভাতটা যে খুব ভালো লাগবে তা না, ভালো লাগবে না, নতুন নতুন ভালো লাগবে। পোকা লাগার পর থেকে ভালো লাগবে, তেলটাই খেয়ে নেবে। আর কত আছে কাল ধান আছে এখন, 10 মণ চাল হয়েছে, আর 10 মণ চাল হবে। এখন অত কি হয়েছে জানো তো, আমাদের তো 2 রকমের ধান করে,
প্রত্যেকবারই রত্না ধান করে আর লাল স্বর্ণ করে। এবার আর রত্না করেনি, মিনিকেট করেছে আর লাল স্বর্ণ করেছে। এবার লাল স্বর্ণ চালটা একটু মোটা হয় আর ফসল মানে বেশি হয়, ফলনটা বেশি হয়, কিন্তু খেতে খুব ভালো হয়। এবার সবাই কি বলতো, মিনিকেট চালটা বেশি পছন্দ করে, সরু চালের ভাত খেতে সবাই ভালোবাসে, তাই জন্য আমাদের মিনিকেট চালটা করেছে। এবার মিনিকেট চালটা প্রথম রান্না করলাম, বেশ ভালোই ছিল, কি সুন্দর খেতে লাগছিল। কিন্তু নিচের ঘরে, মানে আমরা যে ঘরে আগে থাকতাম ওই ঘরে সব আর কি গোদাম ঘর করে ফেলেছে, চাল ধান সবকিছু ঘরে আছে। দিয়ে কিভাবে মিনিকেট চালের মধ্যে না পোকা লেগে গেছে, কোনোদিন ধানে পোকা লাগে না, চালে না ধানে পোকা লেগেছে। এবার সেই ধানটা সেদ্ধ করার পর চালটা না ভালো হচ্ছে না, মানে চালটা ভালো হলেও ভাতটা খেতে ভালো লাগছে না, ভাত ভালো থাকছে না। সকালবেলা ভাত রান্না করলে দুপুরবেলা ভাত নষ্ট হয়ে যাচ্ছে, আর বিকেলবেলা ভাতটা একদম গলে যাচ্ছে। কারণ আমার বড় ছেলে, ধরো আমরা 9টার মধ্যে ভাত বসাই, 10টার মধ্যে ভাত হয়ে যায়। আমার বড় ছেলে 4টের সময় ভাত এসে ভাতগুলো ভালো পাচ্ছে না, কেমন ভাত নষ্ট হয়ে যাচ্ছে। সেটাই আর কি আমার বড়মশাই বলছিল যে এরকম ভাতগুলো খেতে ভালো লাগছে না কেন, প্রথম মিনিকেট চালটা এত সুন্দর লাগছিল, এখন ভাত এমন হচ্ছে কেন। ওই চালগুলো আগে খেয়ে নিতে হবে, তারপর লাল স্বর্ণগুলো খেতে হবে। তো তারপর খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে মেজে নিলাম। আর এই যে দেখো আমাদের গাছের পেঁপে, গাছে হয়েছিল, আমাদের গাছে এর থেকে বড় বড় পেঁপে হয়, একটু ছোট সাইজের এটা। তো খুব মুখটা না, মানে খাওয়া দাওয়া করার পর একটু স্পিস করছিল, মানে কিছু একটা খায়। তো এই যে নিচে ছিল পেঁপেটা, আমি নিয়ে আসলাম, নিয়ে এসে কেটে দেখছি, মানে পাকা পাকায় দেখে মনে হচ্ছে রং হয়ে গেছে, কিন্তু একটু শক্ত, মানে আমার শক্ত পেঁপে খেতে ভালো লাগে বলে আমি আরও নিয়ে আসলাম। একটু লাল হবে, এই যে ঠিক এইরকম, মানে একটু লাল রং হবে কিন্তু শক্ত হতে হবে, কচকচ করে খাবো, বেশ ভালো লাগে। ওই পেঁপে নরম নরম গলা গলা পেঁপে আমার একদম ভালো লাগে না খেতে। বাড়িতে কিন্তু গলা গলাই ভালোবাসে সবাই, গলা গলা বলতে মানে পাকা জিনিস পাকার মতন খাবে, কচকচ করে, মানে কাঁচার মতন হবে না যাতে। এই পেঁপেটা আজকে রেখে দিলে কাল আবার ভালো মতন নরম হয়ে যেত। আমি আবার নিয়ে আসলাম, একটু ভালো লাগে শক্ত শক্ত খেতে। আগের দিন একটা বড় পেঁপে হয়েছিল, জানো তো, কি সুন্দর আর কি মিষ্টি হয় পেঁপেগুলো, পুরো একদম গুড়ের মতন মিষ্টি হয় গাছের পেঁপেগুলো। তো এটা নিয়ে আসলাম, আর এরকম মানে কচকচ করলেও খেতে কিন্তু মিষ্টিই লাগে। এরকম শক্তগুলো আমার ছোট ছেলেও খেতে খুব ভালোবাসে। গুবলুকে ঘুম থেকে তোলালাম, দিয়ে তলিয়ে ওকে একটু পেঁপে দিলাম, ওর বাবাকেও দিয়েছি, দুজন বাপ বেটা ঘরে বসে বসে খাচ্ছে। আমি গুবলুকে দেখাবো না আর বেশি, যেহেতু সকালবেলা একটু দেখিয়েছি, আর দেখাবো না। আর আমার বড় ছেলেকেও দেখাবো না, বড় ছেলে নিচে বসে ভাত খাচ্ছে, ও স্কুল থেকে বাড়ি চলে এসছে, এরপর আবার পড়তে যাবে খেয়ে দে। আমি এই যে গ্রিলের সামনে বসে বসে কচকচ করে পেঁপেগুলো খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো খেতে, মিষ্টি, খুব মিষ্টি, আবার একটু নরম হলে আরো বেশি মিষ্টি হয়ে যাবে। গাছ পাকা পেঁপে খেতে আলাদাই স্বাদ। আর আমাদের গাছের আমগুলো না ঠিক পাকা পেঁপের মতন খেতে হয়, একটু সুতো সুতো যেগুলো হয় না ওগুলো হয় না। আর আমটার নাম তো তোমাদের বলেছি, আম্রপালি। আমার লম্বা লম্বা হয় খুব, আর খোসা ভীষণ পাতলা, যেমন কাঁচায় টক তেমনি পাকায় ভীষণ মিষ্টি, পুরো পাকা পেঁপের মতন মিষ্টি, খুব স্বাদ হয় খেতে। আর সমস্ত আম উঠে যায় তখন আমগুলো পাকে, ঠিক শ্রাবণ মাসের দিকে লাস্টের দিকে আমগুলো পাকে, তখন খুব ভালো লাগে আম খেতে। আর গাছ ভর্তি আম হয়েছিল, প্রচুর আম হয়েছিল, ছোট ছোট কুশি আমগুলো পড়ে গেছে, বকুলও তো পড়ে গেছেই, তারপরে এখন আবার ঝড় দিয়েছে, একটা দাম পড়ে গেছে, এখনো পড়বে আবার, তাহলে কত আম কমে যাবে বলো তো। আর এমনিতে এবার আমটা ফলনটা বেশি হয়েছে, চারিদিকে আম। আগের বছর একটা ডাল খাওয়ার জন্য আম পাইনি কো, একটা আম বাজারে কিনতে গেছি 30 টাকা দাম নিয়েছে একটা আম। আগের বার মনে আছে আমার, কি দাম ছিল তখন আমের, কোনো জায়গায় কোনো গাছে আম হয়নি আগের বছর। আর এবছর প্রচুর আম ফলেছে, আমাদের এদিকে তো আম বাগানটা বেশি, প্রচুর আম হয়েছে। এদিকের থেকেও আমার বাপের বাড়ির এলাকায় আম বাগান আরো বেশি, ওখানে আম বাগান আর আম বাগান, আমাদের বাড়ির সামনে থেকে একটু বেরিয়ে আম বাগান। আমরা দুপুরবেলা কোথায় যেতাম, আম বাগানে খেলতে যেতাম, আম বাগানে, আম বাগানের ভেতরেই পুকুর আছে, ওখানে চান করতে যেতাম। আমি সাঁতারটা শিখেছিলাম কেন জানো তো, ওই পুকুর আছে, পুকুরে চান করতে যেতাম, ওই জন্য সাঁতার কাটাটা শিখেছিলাম। আর আম বাগানে একটু ঝড় উঠলেই হলো, সন্ধে সন্ধে হয়ে গেলেও আম কুড়াতে চলে যেতাম। ছোটবেলায় তখন কত নেশা ছিল, আমের ডাল ভেঙে পড়বে সেসব কোনো সার নেই। আর মা যে কি বকা বকতো, কি মানে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসতো, তোকে কে বলেছে আম আনতে, মা তো খুঁজে পেতো না, ঝড় উঠলে কোথায় গেল কোথায় গেল। আর বাবা তো বকতোই, আর মা তো মারতো, বাবা মারতো না, বাবা বকতো, কিন্তু মা ভীষণ মারতো। মায়ের মারকে ভীষণ ভয় পেতাম, আর বাবার চোখ দেখালেই বাবাকে ভীষণ ভয় পেতাম। তবে কিছু হলেই না বাবার কাছে একটু ঘ্যান ঘ্যান করে কাঁদতাম, বাবার মানে ভুলে যেত, তখন আদর করতো, আর রাগ থাকতো না, এরকম। আমি বেশিরভাগ দিনই কি করতাম জানো তো, দোষ করতাম আমি, আর দোষটা চাপাতাম দাদার উপর, আর দাদা মার খেয়ে মরতো, শুধু দাদা মার খেতো বাবার কাছে। আমার দাদা আর আমি ছোটবেলায় কিন্তু খুব মারামারি করেছি, খুব মারামারি করেছি, ও আমার চুলের মুঠি ধরে মারতো, আমি ওকে মারতাম, এরকম মারামারি করেছি। সামান্য জিনিস নিয়েই ঝগড়া হতো, পেন খাতা বই
বই, পেন্সিল, পেন্সিল বক্স সব কিছু নিয়ে মারামারি হতো আমাদের। ছোটোবেলায় যে এত মারপিট করেছি সে মানে বিখ্যাত, মনে হয় ওরকম ভাই বোনের মারপিট কোনো বাড়িতে হয়নি, এত মারপিট করেছি। তো তারপর এই যে উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সব আনলায় গুছিয়ে রাখলাম, তারপর সন্ধে দিলাম আর রাত্রে খাবার বানাচ্ছি। আজকে মাকে বললাম যে ভাত খাবো না, ভাত বসাতে হবে না। ভাত বসাতে হবে না মানে ভাত বসাতে হবে, কুবলু সোনা খাবে, বাবা খাবে, তার জন্য অল্প করে ভাত বসিয়েছে। আর ভালো লাগছে না, আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে একটু মুড়ি খাবো। আর আলু চচ্চড়ি না, সিদ্ধ সিদ্ধ আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, একটু তেলে ভেজে করার থেকে একটু মানে 5 ফোড়ন 5 ফোড়ন দিয়ে করলে ভালো লাগে, কিন্তু ওটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভালো লাগে খেতে। মুড়ি দিয়ে খেলে শুধু সিদ্ধ সিদ্ধ বেশ ভালো লাগে। আমি এবার একটু হলুদ দিই, আমার শাশুড়ি মা হলুদ দেয় না, হলুদ ছাড়া ওই যে পঞ্চমী হলে কোনো কিছু হলে না বাড়িতে সে রান্না করতে নেই, তখন কিন্তু হলুদ দিতে নেই। সাদা সাদা আলু চচ্চড়ি তেল নুন দিয়ে লঙ্কা দিয়ে ফুটিয়ে নিলেই আলু চচ্চড়ি হয়ে গেল, ওটা আবার আলাদা স্বাদ লাগে। আমি আবার একটু হলুদ দিলাম আজকে, দিয়ে রাত্রেবেলায় 3 জনই মুড়ি খেলাম। আর গুবলু তো ভাত করে দিয়েছিল মা, গুবলুকে ভাত খাইয়েছি। চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।